Dear students, welcome to my video tutorial class. Hope you are well by the grace of Allah. I am also well by the grace of Almighty. This is me, you know, and you also know that today's class will be held on passage narration. So let us start our today's lesson. The rules of solving passage narration from direct to indirect. Rule 1. প্রথমে সমস্ত প্যাসেজটি অর্থ সহকারে ভালোমতো পড়ে বুঝতে হবে। অর্থ বোঝাটা জরুরি। এরপর বক্তা এবং শ্রোতাকে চিহ্নিত করতে হবে। তারপর তাদের উক্তিগুলোর ভার্ব এবং সেন্টেন্সের ধরন বুঝতে হবে। এক্সাম্পল হিসেবে উল্লেখ করা যায়, এখানে বলা আছে, উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া। আই উইল কাম সেড রিয়া। ইনডিরেক্ট করলে উপরের সেন্টেন্স দুটিকে ইনডিরেক্ট করলে আমরা পাবো, প্রিয়া আস্কড রিয়া ইফ শি উড কাম উইথ হার। এখানে যেহেতু তোমরা লক্ষ্য করেছো, গত ক্লাসেই তোমরা জেনেছ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে কনজাংশন হিসেবে ইফ বসবে। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব সেইড আছে এবং এই সেইডটা ইনডিরেক্টের বেলায় আস্কড হয়ে গেছে। যেহেতু উইল ইউ কাম উইথ মি এই অংশটুকু, অর্থাৎ এই রিপোর্টের স্পেসটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হয়ে আস্কড হয়ে গেছে, সেইডটি আস্কড হয়ে গেছে। এই জন্য শি উড কাম উইথ হার, অর্থাৎ সেই নিয়ম অনুযায়ী পার্সনের পরিবর্তন হয়েছে, উইলটা উড হয়ে গেছে, আর যথারীতি পার্সনের পরিবর্তন হয়ে গেছে। মি, তোমরা জানো মি ফার্স্ট পার্সন, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। পরের বাক্যটি যদি আমরা খেয়াল করি, সেখানে লক্ষ্য করব, বলা আছে আই উইল কাম সেড রিয়া। রিয়া রিপ্লাইড দ্যাট। এখানে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে বাক্যটা সাধারণত উত্তর বাক্য হয়, এই জন্য রিপোর্টিং ভার্ব যেটাই থাকুক না কেন, সেড, টোল, যাই থাকুক না কেন, সেটা রিপ্লাইড হয়ে যায়। সেজন্য বাক্যটি হয়েছে রিয়া রিপ্লাইড দ্যাট। যেহেতু অ্যাসার্টিভ এই সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্স, সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য কনজাংশন দ্যাট বসেছে। আমরা জানি যে পার্সন পরিবর্তন করার ক্ষেত্রে যদি ফার্স্ট পার্সন হয়, রিপোর্টের স্পিচে যদি ফার্স্ট পার্সন হয়, সেক্ষেত্রে সাবজেক্ট অনুসারে পার্সনের পরিবর্তন হবে। সাবজেক্ট হলো রিয়া, এই জন্য শি হয়েছে, আইটা শি হয়ে গেছে, উল্টা উড হয়ে গেছে। উড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, এবং এরপরে সাধারণত তোমরা জানো যে এরপর ভার্বের বেস ফর্ম বসে, এবং সেটাই বসেছে। তো সুতরাং আমাদের যে প্যাসেজটি দেওয়া থাকবে তার অর্থটা জানা জরুরি। সেন্টেন্সটি কোন রিপোর্টের স্পেসের সেন্টেন্সটা আমাদের জানতে হবে, রিপোর্টিং ভার্বের অবস্থাটা খেয়াল করতে হবে, টেন্সের পরিবর্তন কীভাবে হবে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে, যা গত ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি। তোমাদের মনে না থাকলে গত ক্লাসের ভিডিও টিউটোরিয়ালটি ভালো মতো দেখে নিবে। চলো এবার আমরা নেক্সট রুলে চলে যাই। রুল নাম্বার 2, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে। একটু খেয়াল করো, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে, তবে ইনডিরেক্ট করার সময় তা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসাতে হবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, হোয়ার ডু ইউ লিভ সেড টিনা। এখানে লক্ষ্য করো রিপোর্টিং ভার্ব কোথায় আছে,
সেন্টেন্সের মাঝে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পরে রিপোর্টিং ভার্ব। সচরাচর রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের আগে থাকে, কিন্তু প্যাসেজ নেরেশনের ক্ষেত্রে কখনো আগে থাকবে, আবার কখনো রিপোর্টেড স্পিচের পরে থাকবে। এখানে রিপোর্টিং ভার্ব সেইড রিপোর্টেড স্পিচের পরে বসেছে। পরের বাক্য যদি খেয়াল করি, সেখানেও আমরা লক্ষ্য করব যে এখানে বলা আছে আই লিভ এট ধানমন্ডি সেড রিনা। এখানেও রিপোর্টিং ভার্বটা খেয়াল করো, রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের পরে, অর্থাৎ সেন্টেন্সের মাঝে শেষের দিকে। এই জন্য যখন আমরা এই অংশটুকুকে ইনডিরেক্টে রূপান্তর করব, সেক্ষেত্রে দেখো বলা আছে যে ইনডিরেক্ট করার সময় তা সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসবে। আমরা চেঞ্জ করলে পারছি টিনা আস্কড রিনা হোয়ার শি লিভড। খেয়াল করো, রিপোর্টিং ভার্বটা এখানে ছিল রিপোর্টেড স্পিচের পরে, এখানে সাবজেক্টের ঠিক পরেই বসে গেছে। একইভাবে পরের বাক্যটিও তাই হয়েছে, রিনা রিপ্লাইড দ্যাট। যেহেতু আগেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরেরটা উত্তর বাক্য হচ্ছে, উত্তর বাক্য সবসময় অ্যাসার্টিভ হয়, এই জন্য রিপ্লাইড হয়েছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেইটা রিপ্লাইড হয়ে গেছে। এই নিয়ম অনুযায়ী সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসবে, সাবজেক্ট রিনা, এরপরে রিপ্লাইড বসেছে। আশা করি তোমরা এই নিয়মটিও বুঝেছ। চলো আমরা পরের রুলটি দেখার চেষ্টা করি। রুল নাম্বার 3, প্যাসেজে যদি বক্তা একের অধিক উক্তি ব্যবহার করে, অর্থাৎ বক্তা এক নাগারে কয়েকটি বাক্য যদি বলে, কয়েকটি উক্তি যদি বক্তার থাকে, সেক্ষেত্রে প্রথম উক্তি উল্লেখ করার পর পরবর্তী উক্তিগুলো উল্লেখ করার সময় নিচের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। এবার আমরা নিচের নিয়মগুলো লক্ষ্য করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরের বাক্যগুলো, প্রথম বাক্যে কোনো সমস্যা হবে না, পরের বাক্যটি উল্লেখ করার ক্ষেত্রে অলসো সেইড, এগেইন সেইড, এইডেড, ফার্দার এইডেড প্রভৃতি ব্যবহার করা হয়। যদি সেন্টেন্সটি, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড প্রভৃতি ব্যবহার করতে হবে। যদি সেই বাক্যটি ইম্পারেটিভ হয়, সেক্ষেত্রে অ্যান্ড অর্ডার্ড, অ্যান্ড রিকোয়েস্টেড প্রভৃতি ব্যবহার করতে হবে। অপটেটিভ সেন্টেন্স হলে অ্যান্ড উইশড, অ্যান্ড প্রেইড প্রভৃতি ব্যবহার করতে হবে। যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি এক্সক্লেমেটরি হয়, সেক্ষেত্রে অ্যান্ড এক্সক্লেইমড উইথ হ্যাপিনেস, অথবা অ্যান্ড এক্সক্লেইমড উইথ জয়, অথবা অ্যান্ড এক্সক্লেইমড উইথ গ্রিফ ব্যবহার করতে হবে। আশা করি তোমরা রুলটি বুঝেছ। চলো আমরা এই রুলের উপর ভিত্তি করে একটি উদাহরণ দেখার চেষ্টা করি। একটু খেয়াল করো, এখানে ডিরেক্ট স্পিচের যে প্যাসেজের অংশ দেওয়া আছে আমরা খেয়াল করি। I will help you to solve this problem. I am responsible for it, the boy said. এখানে স্পিকার হলো দ্য বয়। এই বালকটি, খেয়াল করো, ইনভার্ট কমার মধ্যে দুটি উক্তি করেছে। একটি হলো I will help you to solve this problem, অন্যটি হলো I am responsible for it। একাধারে দুটি উক্তি করেছে, সেজন্য এখানে ইনডিরেক্ট করার সময় কি হয়ে গেছে আমরা লক্ষ্য করব। দ্য বয় টোল্ড মি দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য দ্যাট হয়েছে, পার্সন পরিবর্তন হয়ে গেছে, ওগুলা যথারীতি টেন্স পার্সনে পরিবর্তন করতে হবে। আমরা এর পূর্বেও সেগুলি লক্ষ্য করেছি। একটু খেয়াল করো, এখানে হয়ে গেছে দ্য বয় টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি টু সলভ দ্য প্রবলেম। এই প্রথম বাক্যটি শেষ। এবার আই এম রেসপন্সিবল ফর ইট, এই দ্বিতীয় বাক্যটি জুড়ে দেওয়ার পূর্বে খেয়াল করে কি উল্লেখ করা আছে। হি aided that he was responsible for it। যা বলছিলাম,
হি aided দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর ইট। অর্থাৎ উপরে বাক্য দুটি যদি খেয়াল করো, আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, পরের বাক্যটি হলো আই এম রেসপন্সিবল ফর ইট। এই দুটি বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার ফলশ্রুতিতে এখানে aided that যোগ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের অংশটুকু যদি আমরা খেয়াল করি, সেখানে দেখতে পাবো বলা আছে why did you do it, do you have time for it, you are leaving Dhaka this evening, I said। এখানে আমি বললাম, খেয়াল করো ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে। এই অংশটুকু হলো আমার বক্তব্য, এই আয়ের বক্তব্য। তাহলে এখানে তিনটি বাক্য আছে, why did you do it, do you have time for it, এই দুটি বাক্য ইন্টারোগেটিভ। কিন্তু তৃতীয় বাক্যটি খেয়াল করো, ইউ আর লিভিং ঢাকা দিস ইভিনিং, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এবার আমরা এটি পরিবর্তন করব। একটু খেয়াল করো, যদি আমরা এখানে ইনডিরেক্টের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে বলা হয়েছে রিপিটিং ভার্বের সাবজেক্ট আগে আসছে নিয়ম অনুযায়ী, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আস্ট হয়েছে। এই নিয়মগুলো তোমরা বরাবরই জেনে থাকবে। এই রুলের দিকে আমরা খেয়াল করি। একটু খেয়াল করো, I asked him why he had done it, I also asked, এখানে also asked হয়েছে কেন? কারণ এখানে এক নাগারে একাধিক ক্রমে দুটি বাক্যই হলো ইন্টারোগেটিভ। why did you do it, do you have time for it, দুটি বাক্য ইন্টারোগেটিভ। এই জন্য প্রথম বাক্যের পরে দ্বিতীয় বাক্য করার পূর্বে এখানে also asked হয়েছে। কিন্তু তৃতীয় বাক্যটি যেহেতু এটা ইন্টারোগেটিভ নয়, এবং তোমরা জানো এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য এখানে aided যোগ হয়েছে। aided যোগ হয়ে সেন্টেন্সটি হয়ে গেছে I aided that he was leaving Dhaka that evening। আশা করি একই বক্তার স্পিকারের একাধিক যদি উক্তি থাকে, বক্তব্য থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই বক্তব্যগুলো একের পর এক জুড়ে দিব, কেমন কনজাংশন বা রিপোর্টিং ভার্বের রূপটা কেমন হবে, সেটা আমরা এই নিয়মের মাধ্যমে জানলাম। চলো এবার আমরা আরেকটি নিয়ম দেখার চেষ্টা করি। রুল 4, যদি রিপোর্টের স্পিচে শুধু ইয়েস থাকে, খেয়াল করবে কখনো কখনো রিপোর্টের স্পিচে শুধু ইয়েস থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এই নির্দেশনা অর্থাৎ এই সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করতে হবে। এখানে সাবজেক্টের পর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বসবে, এবং অক্সিলারি ভার্বটা এর পূর্বের যে প্রশ্ন করা থাকবে, এই প্রশ্নের ধরন দেখে এখানে অক্সিলারি ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে। তাছাড়া রিপোর্টের স্পিচে ইয়েসের পর যদি আরও বক্তব্য থাকে, সেক্ষেত্রে গঠনটা হবে সাবজেক্টের পর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে ডিরেক্ট স্পিচে বলা আছে I said to him, have you done the math? Yes, I have also done another one, he said। খেয়াল করো, he said, উত্তরে সে বলল yes। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তুমি কি ম্যাথটা করেছ? উত্তরে সে বলল হ্যাঁ। তারপর
অতিরিক্ত আরেকটি বাক্য সে বলেছে, আই হ্যাভ অলসো ডান অ্যানাদার ওয়ান। হ্যাঁ, আমি করেছি এবং আমি আরো আরেকটি করেছি, শুধু তোমার প্রদত্ত মেথটি করিনি, আমি অতিরিক্ত আরো আরেকটা করেছি। এই বাক্যের মধ্যে সেটাই প্রকাশ পাচ্ছে। এটাকে আমরা ইনডিরেক্ট করলে পাবো, আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য ম্যাথ। এই অংশটুকু আমরা চেঞ্জ করলাম, পার্সন, টেন্স এগুলা চেঞ্জ করা হয়েছে। যেহেতু ইয়েস ছিল, এই জন্য শুধু ইয়েস ছিল, এই জন্য আমরা হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করে বাক্যটি ইনডিরেক্ট করতে পারবো। অক্সিলিয়ারি ভার্ব যদি ইউজ করি সেক্ষেত্রে হবে হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড। অর্থাৎ এখানে খেয়াল করো, প্রশ্নের মধ্যে হ্যাভ আছে, টেন্স অনুযায়ী পরিবর্তন করলে হেড হয়ে গেল। অর্থাৎ এই জায়গায় শুধু ইয়েস আছে, অক্সিলিয়ারি ভার্ব নেই, ঠিক আছে, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি হতো ইয়েস আই হ্যাভ হতো, অথবা হতো এমন পরিপূর্ণ যদি হতো সেক্ষেত্রে সেন্টেন্সটি হতো ইয়েস আই হ্যাভ ডান দ্য ম্যাথ, এই অংশটুকু হতো। ইচ্ছা করলে ইয়েস আই হ্যাভ ডান দ্য ম্যাথ এই বাক্যটিকে ধরেও তোমরা ইনডিরেক্ট করতে পারবে। আবার যেহেতু ইয়েসের পর আরও বক্তব্য থাকলে সেক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। এই জন্য এখানে হয়ে গেছে যে অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান। আই হ্যাভ অলসো ডান অ্যানাদার ওয়ান এটি অতিরিক্ত বাক্য, এই বাক্যটিকেও আমরা এখানে অ্যান্ড সেড দ্যাট কনজাংশন এবং রিপোর্টিং ভার্ব যোগ করে আমরা এই বাক্যটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো। আশা করি তোমরা রুল 4 বুঝতে পেরেছ। এবার আমরা রুল 5-এ যাওয়ার চেষ্টা করব। রুল 5-এ বলা আছে, যদি রিপোর্টের স্পিচে শুধু নো থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বা সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট ব্যবহার করতে হবে। তাছাড়া রিপোর্টের স্পিচে নো এর পর যদি আরও বক্তব্য থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহৃত হবে। অর্থাৎ রুল 4-এর মতোই অনেকটা। এক্ষেত্রে নো থাকার কারণে নট বসবে, এখানে একটু খেয়াল করলে পারা যাবে। আর অন্যদিকে ইয়েস থাকা, পূর্বের নিয়মে খেয়াল করেছে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এখানে নো আছে এই জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসবে। আর উদাহরণ দেখে নিই, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য ম্যাথ, এই পূর্বের বাক্যটি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। নো আই উইল ডু ইট লেটার হি সেড, এটাকে ইনডিরেক্ট করলে দেখো, আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য ম্যাথ, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু নো আছে এই জন্য নেগেটিভ। অথবা আমরা অক্সিলিয়ারি ভার্ব এর সাহায্য করতে পারবো, সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে এমন, হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট। অর্থাৎ তখন ইন দ্য নেগেটিভ হবে না, হবে রিপ্লাইড দ্যাটের পরে হি হ্যাড নট, যেহেতু এখানে রিপোর্টের স্পিচে হ্যাভ আছে। সুতরাং এখানে উত্তরের ক্ষেত্রেও হ্যাভ হতো ডিরেক্টে, এবং ইনডিরেক্টে টেন্স নিয়ম অনুযায়ী হেড হয়ে যাবে, এবং সেটাই বসেছে এখানে। আবার যেহেতু নো এর পরে পূর্ণ আরেকটি বাক্য দেওয়া আছে, আই উইল ডু ইট লেটার, এই অংশটুকুকে এর সাথে জুড়ে দিলে হচ্ছে অ্যান্ড সেড দ্যাট হি উড ডু ইট লেটার অ্যান্ড সেড, এই যে এখানে নেগেটিভের পরে, অর্থাৎ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা রুল 6-এর দিকে একটু খেয়াল করব। রুল 6,
যদি ডিরেক্ট স্পিচে স্যার থাকে তবে ইনডিরেক্ট স্পিচে স্যারের পরিবর্তে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি অথবা পলাইটলি ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার উইল ইউ টিচ মি দ্য ম্যাথ। ইনডিরেক্ট করলে পাওয়া যাচ্ছে, দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার রেসপেক্টফুলি ইফ হি উড টিচ হিম দ্য ম্যাথ। যেহেতু এখানে স্যার অ্যাড্রেস করা হয়েছে, স্যার সম্মানার্থক সম্বোধন পদ, এই জন্য এখানে রেসপেক্টফুলি অ্যাডভার্বটি ইউজ করা হয়েছে। এই বাক্যটিকে ইচ্ছা করলে আমরা অন্যভাবে করতে পারি, বলা যেতে পারে, দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার উইথ রেসপেক্ট। উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি একই কথা, এই জন্য এখানে উইথ রেসপেক্ট দিয়ে আমরা করতে পারি, ইফ হি উড টিচ হিম দ্য ম্যাথ। আশা করি বুঝতে পেরেছ। রুল 7-এ যাব। যদি ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হয়, কাউকে অ্যাড্রেস করা হয়, তবে ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ শব্দটি, এই ফ্রেজটি ইউজ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আর ইউ ওকে তন্নি, সেইড পৃথি। পৃথি বলল, তন্নি তুমি কি ঠিক আছো? এই যে তন্নি তুমি ঠিক আছো, তন্নির নামটি এখানে তন্নিকে সম্বোধন করা হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, অ্যাড্রেসিং ওয়ার্ড হিসেবে তন্নি এখানে ব্যবহার হয়েছে, যদিও তন্নি একটি মেয়ে। এটা কি ইনডিরেক্ট করলে হচ্ছে, অ্যাড্রেসিং অ্যাজ তন্নি পৃথি আস্কড ইফ শি ওয়াজ ওকে। এভাবে আমরা রুল 7 অ্যাপ্লাই করতে পারবো। এবার রুল 8-এ কি আছে দেখি। যদি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে তবে তা ইনডিরেক্ট স্পিচে শুরুতে বসে। একটু খেয়াল করো, যদি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে তবে তা ইনডিরেক্ট স্পিচে শুরুতে বসে। রিপোর্টিং স্পিচ কোনটা তোমরা ইতিপূর্বেই জেনেছ। আর ইউ কামিং, এই অংশটুকু হলো রিপোর্টেড স্পিচ। আস্কড রিনা লুকিং এট মি, আস্ক থেকে শুরু করে এট মি পর্যন্ত এই অংশটুকু হলো রিপোর্টিং স্পিচ। আস্কড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা। লুকিং এট মি এই অংশটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তোমরা জেনে থাকবে, ক্লাসে তোমাদেরকে আমি নন ফাইনাইট ভার্ব পড়িয়েছিলাম। নন ফাইনাইট ভার্বের একটি ভার্ব হলো পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তোমাদেরকে শিখিয়েছিলাম ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং অর্থ অনেক ক্ষেত্রে করে, খেয়ে, গিয়ে, পরে, ঘুমিয়ে এই টাইপের অর্থ প্রকাশ করে। যেহেতু এখানে ভার্ব প্লাস আইএনজি এই অংশটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এর সাথে আরো 2টি প্রয়োজনীয় শব্দ বসেছে, যে কারণে এই 3টি ওয়ার্ড মিলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়েছে। আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বুঝেছো। এবার আমরা নিয়মটি অ্যাপ্লাই করব। নিয়মটি আবারও বলছি, যদি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে, আমরা বাক্যটা খেয়াল করি, আর ইউ কামিং, আস্ক রিনা লুকিং অ্যাট মি। এখানে রিপোর্টিং স্পিচ হলো আস্ক রিনা লুকিং অ্যাট মি, এই অংশটুকুর মধ্যে লুকিং অ্যাট মি আমার দিকে তাকিয়ে, বলেছি তোমাদের পূর্বেই, তাকিয়ে, খেয়ে, গিয়ে, পরে, একটি কাজের পর আরেকটি কাজ, এমন অর্থ প্রকাশ যখন করবে ওই অংশটুকুই হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে লুকিং অ্যাট মি। যদি থাকে তবে তা ইনডিরেক্ট স্পিচের শুরুতে বসে। এই অংশটুকু আছে শেষে। খেয়াল করো, আর ইউ কামিং, আস্কড রিনা
লুকিং অ্যাট মি এই অংশটুকুর মধ্যে লুকিং অ্যাট মি আছে হলো শেষে, অর্থাৎ রিপোর্টের স্পিচের শেষে বসেছে এটা, তাই এই অংশ এটাকে ইনডিরেক্ট করার সময় এই অংশটুকু শুরুতে চলে আসবে এবং তাই হয়েছে। এখানে হয়েছে লুকিং অ্যাট মি রিনা আস্কড ইফ আই ওয়াজ গোয়িং। এখানে সেন্টেন্স, টেন্স, পারসন সবই চেঞ্জ হয়ে সেন্টেন্সটি এমনটা হয়েছে। পরের বাক্যটি ইউ মে জয়েন মি when I will go, said Rina. She added that I might join her when she would go. এখানে নিয়মটা অ্যাপ্লাই করা হয়েছে। লুকিং অ্যাট মি ছিল রিপোর্টেড স্পিচের পরে, আর লুকিং অ্যাট মি এখানে চলে আসছে শুরুতে। এটাই হলো রুল 8 এর অ্যাপ্লাই। রুল 9 দেখব, যখন রিপোর্টেড স্পিচে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পর নোট অফ ইন্টারোগেশন থাকে, তখন ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের আগে বিং সারপ্রাইজড ব্যবহার করা হয়। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেশন মার্ক হয়, কিন্তু ডায়ালগের ক্ষেত্রে এক্সপ্রেশন বোঝাতে অনেক ক্ষেত্রে দেখতে অ্যাসার্টিভ হলেও এই বাক্যটি আসলে ইন্টারোগেটিভ অর্থ প্রকাশ করছে। যেমন এখানে বলা আছে হি সেড টু মি, সে আমাকে বলল, ইউ ডিড ইট, তুমি কি এটা করেছিলে, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। যদিও গঠন দেখতে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অর্থটা বুঝতে, সিচুয়েশন বোঝাটা জরুরি। বাক্যের মধ্যে সিচুয়েশন বোঝাটা জরুরি। ডায়ালগের মধ্যে সিচুয়েশন বেসিস এ বাক্যের রূপ চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসেছে, তাই ইনডিরেক্ট করলে আমরা নিয়ম অনুযায়ী ইউজ করব বিং সারপ্রাইজড, শুরুতেই বসবে। বিং সারপ্রাইজড, আশ্চর্য হয়ে, হি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট, আস্ক বসেছে, খেয়াল করো। যেহেতু এটি দেখতে অ্যাসার্টিভ হলেও এক্সপ্রেশনে সিচুয়েশন অনুযায়ী বাক্যটি আসলে ইন্টারোগেটিভ অর্থ নির্দেশ করছে এবং আকস্মিক অর্থ প্রকাশ পাচ্ছে, এই জন্য বিং সারপ্রাইজড ইউজ হয়েছে। এবং রিপোর্টিং ভার্ব সেইটা চেঞ্জ হয়ে আস্কড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। রুল 10-এ যাব। 10-এ আছে, যখন রিপোর্টের স্পিচে থ্যাঙ্ক থাকে তখন ইনডিরেক্ট স্পিচের গঠন হয় নিম্নরূপ। গঠনটি হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী থ্যাঙ্ক ভার্ব বসবে, থ্যাঙ্ক ভার্বের স্বরূপ হবে, প্লাস রিপোর্টের স্পিচের ভার্বের অবজেক্ট বসবে। আমরা এক্সাম্পলে যাই। করিম সেড টু মি থ্যাংক ইউ। রিপোর্টের স্পিচে থ্যাঙ্ক যদি থাকে, থ্যাঙ্ক আছে, রিপোর্টের স্পিচ হলো থ্যাংক ইউ, এই অংশটুকুর মধ্যে থ্যাঙ্ক আছে। এক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচের গঠন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে আগে, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট হলো করিম, করিম বসেছে, তারপর টেন্স অনুযায়ী থ্যাঙ্ক ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্স এর জন্য থ্যাঙ্কড হয়েছে, করিম থ্যাঙ্কড। তারপর এখানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টের স্পিচের ভার্বের অবজেক্ট বসবে। রিপোর্টের স্পিচ হলো থ্যাংক ইউ, এই রিপোর্টের স্পিচের ভার্ব হলো থ্যাঙ্ক এবং থ্যাঙ্ক ভার্বের অবজেক্ট হলো ইউ। ইউটা পরিবর্তন হয়ে পার্সন পরিবর্তন হয়ে মি হয়ে গেছে। তোমরা জানো ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে, অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হলো মি, এই মিটা এখানে যেহেতু এটা ইউটা এখানে অবজেক্টিভ ফর্ম, এই জন্য মি হয়েছে। আশা করি রুল 10 বুঝেছ। এবার রুল 11, যদি রিপোর্টের স্পিচে গুড বাই থাকে তবে ইনডিরেক্ট স্পিচের গঠন হবে নিম্নরূপ। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শুরুতে বসবে প্লাস বেইড বসবে প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে প্লাস গুড বাই বসবে। আমরা উদাহরণ দেখে নিই। She said, Lira,
গুড বাই। নিয়ম অনুযায়ী শি বেড লিরা গুড বাই, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্ব সেইড, সেইড ভার্বের সাবজেক্ট হলো শি বসেছে প্লাস বেড, বেড বসেছে প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো লিরা, লিরা বসেছে প্লাস গুড বাই, গুড বাই বসেছে। এভাবে আমরা এ ধরনের বাক্যগুলো সলভ করতে পারব। এবার আমরা রুল 12-এ যাব। রুল 12-এ বলা আছে যদি রিপোর্টের স্পিচে গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং প্রভৃতি থাকে তবে ইনডিরেক্ট স্পিচের গঠন হবে নিম্নরূপ। গঠনটি কেমন? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শুরুতে বসবে প্লাস উইজ বসবে প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে প্লাস গুড নাইট থাকলে গুড নাইট, গুড মর্নিং থাকলে গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং। উদাহরণে যাই, হি সেড টু হার গুড ইভিনিং। ইনডিরেক্টে হয়ে যাচ্ছে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট হি বসেছে, তারপর উইস্ট স্ট্রাকচার অনুযায়ী উইস্ট ভার্বটা এখানে নিয়ে আসতে হবে রিপোর্টিং ভার্ব হিসেবে। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, এখানে রিপোর্টিং ভার্ব হলো সেইড, এর অবজেক্ট হলো হার, হার বসেছে। তারপর এখানে গুড ইভিনিং ছিল, গুড ইভিনিং বসেছে। খুবই সহজ নিয়ম, আমরা একটু খেয়াল করলেই এগুলো সলভ করতে পারবো। রুল 13-এ যাব। কখনো কখনো রিপোর্টের স্পিচে সম্পূর্ণ সেন্টেন্স থাকে না, রিপোর্টের স্পিচে সম্পূর্ণ সেন্টেন্স থাকে না, সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে বক্তার বক্তব্য অনুসরণ করে পূর্ণাঙ্গ অর্থ খুঁজে নিতে হবে এবং সে অনুযায়ী সলভ করতে হবে। যেমন এখানে একটি বাক্য আমরা লক্ষ্য করতে পারি, বলা আছে 30 টাকা, দ্য সেলসম্যান সেড টু মি। অর্থ বোঝাটা জরুরি। বিক্রেতা আমাকে বলল 30 টাকা। তার মানেটা কি? তার মানেটা হলো হয়তোবা আমি একটি দোকানে গেছি, একটি দ্রব্য ক্রয় করার জন্য সেলসম্যানকে বলেছি এটির দাম কত, তখন এই প্রশ্নটার উত্তরে সেলসম্যান বলেছে 30 টাকা। তার মানে এই বাক্যটি পরিপূর্ণভাবে যদি বলতো সেলসম্যান, সেক্ষেত্রে নানানভাবে হতে পারত বাক্যটা ইট ইজ 30 টাকা, ইট কস্ট 30 টাকা, এটসেট্রা। তাহলে আমাদের 30 টাকা এই অংশটুকু আসলে কি ধরনের অর্থ প্রকাশ করছে, বক্তার বক্তব্যটা কেমন হতে পারত পরিপূর্ণ, সেই বিষয়টি খেয়াল করে ইনডিরেক্ট করতে হবে। এখানে আমরা এটাকে করতে পারি এইভাবে, দ্য সেলসম্যান টোল্ড মি দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, এই জন্য দ্যাট হচ্ছে কনজাংশন। ইট কস্টেড 30 টাকা, অর্থাৎ এখানে আমরা ধরে নিয়েছি ইট কস্ট 30 টাকা। এখানে সাবজেক্ট ইট এবং ভার্ব ছিল কস্ট, এটা উজ্জ আছে এখানে। ডায়ালগের এক্সপ্রেশনগুলো সাধারণত এমনই হয়। তো সেক্ষেত্রে তোমাদের রিপোর্টের স্পিচের ভাবটা বোঝার চেষ্টা করতে হবে, পরিপূর্ণ বাক্যটা কেমন হতে পারত সেটা খেয়াল করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। আশা করি রুল 13 তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা রুল 14 দেখব। যদি ডিরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতার উল্লেখ না থাকে, সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার উল্লেখ করতে হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং নাও, খেয়াল করো শুধুমাত্র রিপোর্টেড স্পিচ আছে, রিপোর্টিং ভার্ব নেই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, কিছুই নেই, অর্থাৎ স্পিকার এখানে নেই, উল্লেখ নেই। পরের বাক্যটা খেয়াল করি, আই এম রাইটিং অ্যান আর্টিকেল, এটাও শুধুমাত্র রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব নেই, সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, অর্থাৎ স্পিকার এখানে অনুপস্থিত। সেক্ষেত্রে প্রথম বাক্যটার স্পিকার কে ছিল খেয়াল করা যাচ্ছে না, এই জন্য এখানে নিয়ম অনুযায়ী দ্য স্পিকার উল্লেখ করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার,
এই অংশটুকু যে বলেছে সে হলো স্পিকার, এই অংশটুকু যে শুনেছে অর্থাৎ পরের বাক্যটা যে বলেছে সে হলো লিসেনার। এই জন্য দ্য স্পিকার আস্ক দ্য লিসেনার হোয়াট হি ওয়াজ ডুইং দেন। এখানে টেন্স চেঞ্জ হয়েছে, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়ে যথারীতি বসেছে। পরের বাক্যটা খেয়াল করো, আই এম রাইটিং অ্যান আর্টিকেল। যেহেতু উপরের আগের বাক্যটি তে যিনি স্পিকার ছিলেন, পরের বাক্যটা ওই স্পিকারের শোনা বক্তব্যের উপর ভিত্তি করে পরে অন্য আরেকজন যিনি শ্রোতা ছিলেন উনি এই বাক্যটি বলেছেন। এই জন্য এখানে দ্য লিসেনার বলা হয়েছে। দ্য লিসেনার রিপ্লাইড দ্যাট হি অর শি ওয়াজ রাইটিং অ্যান আর্টিকেল। এখানে এস দ্বারা টোটালকে শি বোঝানো হয়েছে, অথবা যদি পুরুষ হয় সেক্ষেত্রে হি, এইভাবে আমরা লিখতে পারি। এভাবে আমরা স্পিকার এবং লিসেনার না থাকলে বাক্যের মধ্যে ইনডিরেক্ট করার সময় স্পিকার এবং লিসেনার উল্লেখ করে বাক্যগুলোকে আমরা সমাধান করতে পারবো। এবার রুল নাম্বার 15, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব আস্কড, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড ইত্যাদি থাকে সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। কি কি ভার্ব? আস্ক, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড প্রভৃতি রিপোর্টিং ভার্ব যদি থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেমন হেল্প মি, হি ক্রাইড, এখানে হি ক্রাইডটা চেঞ্জ হবে না। হি ক্রাইড টু হেল্প হিম, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য কনজাংশন টু বসেছে। ভার্বে V1 প্লাস এখানে মি হলো ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সাবজেক্ট হলো হি, যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম ছিল এই জন্য এই হি এর অবজেক্টিভ ফর্ম হিম বসেছে। আশা করি তোমরা এই নিয়মগুলো তোমরা খেয়াল করেছো, খুবই সহজ। আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে প্যাসেজ ন্যারেশন সলভ করার পূর্বে তোমাদেরকে সেন্টেন্স ন্যারেশন কীভাবে সলভ করতে হয় এই রুলগুলো একবার অবশ্যই দেখে নিতে হবে, তা না হলে তোমাদের কাছে এই নিয়মগুলো কঠিন লাগবে। অর্থাৎ অনেকগুলো সেন্টেন্সের সমষ্টি হলো প্যাসেজ। তুমি সেন্টেন্স যদি সলভ করতে না পারো অবশ্যই প্যাসেজ পারবে না। এই জন্য তোমরা পূর্বের যে ক্লাসেরটা ছিল সেন্টেন্স ন্যারেশনের উপরে, সেই ক্লাসটি দেখে নিয়ে তোমরা প্যাসেজ ন্যারেশনের ক্লাসটি দেখবে, তাহলে উপকৃত হবে। আশা করি তোমরা ধাপে ধাপে প্যাসেজ ন্যারেশন সলভ করতে পারবে। আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি যে ন্যারেশন সলভের অনেকগুলো নিয়ম আছে, সুতরাং তোমরা দ্বিধার মধ্যে পড়ার কোনো সুযোগ নেই। এক এক বইয়ের রাইটার এক একভাবে সেগুলো সলভ করে থাকতে পারেন। তোমাদের কাছে দ্বিধা বা দ্বন্দ্ব লাগতে পারে, দ্বিধা দ্বন্দ্বের কিছুই নেই, নানানভাবে ন্যারেশন সলভ করা যায়। সেক্ষেত্রে যে কোনো একটি নিয়ম তোমরা ফলো করে সলভ করবে এই আশা রাখছি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও টিউটোরিয়াল ক্লাস শেষ করছি। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।